নমস্কার। পশ্চিমবঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এপ্রিলের শেষেই 2 দফায় ভোট, এবং তার সঙ্গে হয়েছে আরও অনেক জিনিস। এবং একদম শুরুতেই খুব স্পষ্ট করে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়ার প্রয়োজন আছে যে এই সমস্ত যে জিনিসগুলো হচ্ছে এগুলো গণতন্ত্র নয়, গণতন্ত্রের নামে প্রহসন হচ্ছে। ভোটের ফলাফল কী হবে সে পরের কথা, কিন্তু আগে যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু গণতন্ত্রের নামে প্রহসন এবং প্রচণ্ড বিপজ্জনক। তো ভোটের আগে কি কি হয়েছে, কি কি দেখেছি আমরা? রাজ্যপাল বদল হয়েছে, এবং এমন একজনকে রাজ্যপাল করে নিয়ে আসা হয়েছে যিনি কেন্দ্রীয় সরকারের অত্যন্ত অনুগত ভৃত্য ধরনের একজন, যিনি বিশেষ করে তামিলনাড়ুতে রাজ্য সরকারকে বিভিন্ন কাজে বাগড়া দেবার জন্য অত্যন্ত বিখ্যাত, এবং সুচারুভাবে তিনি সেই দায়িত্ব পালন করেছেন বলে সন্দেহ করা হয়। তাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হয়েছে রাজ্যে। এবং শুধু এটুকুই নয়, এসআইআর চলাকালীনই কার্যত দখল করে ফেলার চেষ্টা হয়েছে রাজ্যকে। নির্বাচন কমিশন এসআইআর করছে, অতএব তাদের নিজের এখতিয়ারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কার্যত বোঝাই করে ফেলা হয়েছে রাজ্যকে। এর কোনো নজির ভারতবর্ষে এর আগে আছে বলে আমাদের জানা নেই। এবং এবার ভোট ঘোষণার ঠিক পরেই যেটা সবচেয়ে বেশি নজিরবিহীন, সেটা হলো মধ্যরাত্রে বদল করে দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। ভারতবর্ষের ইতিহাসে খুব সম্ভবত প্রথমবার। এবং এই অভাবনীয় ঘটনা ঘটানোর ঠিক আগে প্রধানমন্ত্রী এসেছিলেন পশ্চিমবঙ্গে কলকাতায় সভা করতে। সেটা দলীয় সভা নাকি সরকারি সেটা বোঝা যায়নি, সেই ব্যবধানটুকুও মুছে ফেলা হয়েছে। এবং তার জনসভার দিন আপনারা সবাই জানেন একটা গোলমাল হয়েছে। অজিত পাজার বাড়িতে হামলা করেছিল একদল হিন্দুত্ববাদী লোক, তারা খুব সম্ভবত বাইরে থেকে এসেছিল। এবং সেই গোলমালে কেন কেন্দ্রীয় বাহিনী নামেনি এই নিয়ে কমিশন জবাবদিহি চেয়েছে। ফলে এই যে একের পর এক নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের ইতিহাসে, যেটা সম্পূর্ণ নজিরবিহীন। এর আগে ইন্দিরা গান্ধীর সময় স্বৈরাচারের কথা শোনা গিয়েছিল, কিন্তু সমস্ত ক্ষেত্রে এই যে সমস্ত জিনিসগুলো হচ্ছে সব মিলিয়ে যে ফলাফলটা, সব মিলিয়ে ঘটনার যে বর্ণালীটা, যে স্পেকট্রামটা, এইটা কিন্তু ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভাবনীয়। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্যপাল, বিভিন্ন রকম সচিব, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এই ত্রহস্পর্শে নির্বাচন হবে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রহসন হতে চলেছে, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। এর চেয়ে সোজা করে বললেই হতো যে রাজ্য সরকার ব্যাপারটাই কিন্তু আর একেবারেই প্রয়োজন নেই, ওটা ফালতু ঝামেলা। মাথার উপর চন্দ্র সূর্য আছে এবং শনিও আছেন, দিল্লিতে আছেন উনিজি, বঙ্গে আছেন তাদের চাকর বাকর সুবাদার রাজ্যপাল, সঙ্গে আছে ঢাকের মায়া নির্বাচন কমিশন, আর আইন শৃঙ্খলা রক্ষার কাজে বেয়াদবদের শায়েস্তা করার কাজে রয়েছে দিল্লির কেন্দ্রীয় বাহিনী। ওই দিয়েই সুখে স্বাচ্ছন্দ্যে পশ্চিমবঙ্গের কাজকর্ম চলে যাবে। এবং এইটুকু হলেই বিপর্যয় হচ্ছে বলতাম না, কারণ শুধু এইটুকুই নয়, এর বাইরে আরও অজস্র জিনিস আছে যেগুলো আমরা বললামই না। যেমন ধরুন, পশ্চিমবঙ্গে বোঝা যাচ্ছে যেটা, যে ভোটার হিসেবে বাঙালিরও আর বিশেষ দরকার নেই, কারণ নির্বাচন ঘোষণা হয়ে গেছে। কখন? যখন 1,20,00,000 মানুষ এমনি ঝুলে, অর্ধেক বাদ, অর্ধেক লাইনে দাঁড়িয়েছেন, এবং লাইনে দাঁড়িয়েও বিচারাধীন, এবং তার মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গেল। এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে তো নয়, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসেও সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। এতদিন পর্যন্ত যারা নির্বাচক, অর্থাৎ যারা ভোটার, আমার আপনার মতো মানুষ, তারা অন্য কিছু পান না পান, তারা শাসক নির্বাচনের অধিকারটা পেতেন নির্বাচনে। পৃথিবীর ইতিহাসে এই বোধহয় প্রথম হতে চলেছে যে সরকারের চাকর বাকর যে নির্যাতন কমিশন, ঢাকের মায়া যে নির্যাতন কমিশন আছে, তারা ঠিক করে দিচ্ছে যে নির্বাচক কারা হবে। নির্বাচকরা শাসক ঠিক করছেন না, শাসকরা ঠিক করে দিচ্ছে যে নির্বাচক কারা হবে। তো এইটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম। এটা যে কি হচ্ছে ভাষায় প্রকাশ করা মুশকিল। ধরুন আপনার ক্লাবের নির্বাচন হবে, ক্লাবে বা আপনার সোসাইটির, হাউসিং সোসাইটির নির্বাচন হবে, লোকজন মিলে ঠিক করবে যে কে সেক্রেটারি হবে, কে প্রেসিডেন্ট হবে। সেটা না করে সেক্রেটারি আর প্রেসিডেন্ট এখানে ঠিক করে দিচ্ছেন যে কেবলমাত্র তাঁর পেটোয়া লোকেরাই ভোট দিতে পারবেন। এবং সেটা কি মাত্রায় হয়েছে অন্তত মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে, সেটা আমাদের আগের অনুষ্ঠানে আমরা দেখিয়েছি। বিবেচনাধীন যে সংখ্যাগুলো, সেগুলো মূলত একটি নির্দিষ্ট দলকে, বিজেপিকে জেতানোর জন্য করা হচ্ছে বলে সন্দেহ করাই যায়, এটা আমরা দেখিয়েছি।
তো ফলে এটা যে কি ভয়ানক একটা ব্যাপার হতে চলেছে, এবং সেই বিবেচনাধীন ভোটারদের যে কি হলো বিচারাধীনদের, সেটা কিন্তু এখন আমরা জানতে পারলাম না। তো এটা কি হতে চলেছে ভাষায় প্রকাশ করা ভারী মুশকিল। একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে, ধরুন কমিশনের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিচারাধীন এবং বাদ এই সমস্ত ভোটারদের বাদ দিলে আপাতত ভোটার হচ্ছেন 6,44,00,000। তো এই সংখ্যাটা অত্যন্ত বিপজ্জনক, হাস্যকর তো বটেই। সেটা কেন বলছি? সংখ্যাটা হচ্ছে 6,44,00,000। 2024 সালে ভোটার সংখ্যা ছিল এর চেয়ে অনেক বেশি, 7,60,00,000। 2021-এও ছিল এর থেকে অনেক বেশি, মোটামুটি ধরুন 7 কোটি। এমনকি 2016-তেও ছিল সংখ্যাটা এর থেকে বেশি, 6,55,00,000। 2016-তে ছিল 6,55,00,000 এবং আপাতত পশ্চিমবঙ্গের ভোটার নাকি 6,44,00,000। অর্থাৎ গত 10 বছরে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা কমে গেছে। এবং মৃত, স্থানান্তরিত হয়তো তারা অন্য রাজ্যে চলে যাননি, মৃত ভোটারদের বাদ দিলেও সংখ্যাটা অবিশ্বাস্য। এবং এই অবিশ্বাস্য কাণ্ড আমাদের নির্বাচন কমিশন ঘটিয়েছে, এবং এখনও পর্যন্ত বিচারাধীন আর বাদ যারা আছেন তাদেরকে বাদ দিলে সংখ্যাটা 2016-র ভোটার সংখ্যার থেকেও কম। এবং তার পরের ধাপ যেটা, সেটা হচ্ছে 2016-কে আদৌ টপকানো যাবে কিনা, সেটা আবার নির্ভর করছে আরেক কেন্দ্রীয় ব্যবস্থা, আদালতের আধিকারিকদের হাতে, বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে। এবং সেটা কিভাবে হবে সেই হিসেবে অতি চমৎকার। এখনও পর্যন্ত আদালতের সর্বশেষ যে নির্দেশ দেখেছি তাতে দেখেছি 10 লক্ষ বিচারাধীনের নাকি নিষ্পত্তি হয়ে গেছে। এবার নিষ্পত্তি মানে যে কি ছাতার মাথা কেউ জানেন না, তারা ভোটাধিকার পেয়েছেন, কে বাদ গেলেন, কে রইলেন, আমরা এখনও কিচ্ছু জানি না। শুনছি নাকি তালিকা বেরোবে, কিন্তু এখনও বেরোয়নি। তো এরা কতজনকে বিবেচনা করছিলেন সেটাও আমরা জানি না। ধরে নিচ্ছি, কম করেই ধরছি যে 60 লক্ষকে এরা বিবেচনা করছিলেন। তাহলে বাকি রইল কত? অন্তত 50 লক্ষ। এবার এই বিচার বিভাগীয় আধিকারিক কতজন? মোটামুটিভাবে সংবাদপত্র সূত্রে জানা যাচ্ছে মোটামুটি 700 জন। এবার এই 50 লক্ষ কেস 700 জন দেখবেন, তাহলে প্রত্যেকের ঘাড়ে রইল গড়ে 7,000 করে কেস। এবার হাতে সময় আছে কতদিন? যা বলা হচ্ছে সেটা হচ্ছে মনোনয়নপত্র পেশ করার শেষ দিন পর্যন্ত ভোটার লিস্টের নাম তোলা যাবে। ততদিনে যে কেসগুলো নিষ্পত্তি হবে, সে নিষ্পত্তি হয়ে যারা অধিকার পাবেন তারা ভোটার লিস্টে ঢুকবেন, বাকিরা পাবেন না। তো এটাও তো খুব পরিষ্কার হিসেব। তো সময় কতদিন আছে? প্রথম দফা ভোট ধরলে সময় আছে 21 দিন, কুললে 21 দিন, সময় ক্রমশ কমে আসছে। এবং ধরে নিলাম যে বিচার বিভাগীয় আধিকারিকরা কেউ কোনো ছুটি ছাটা নেবেন না, তাহলে 50 লক্ষ কেস, 700 জন আধিকারিক, প্রত্যেকের ঘাড়ে রয়েছে 7,000 করে কেস, 21 দিন হাতে সময়, ছুটি ছাটা বাদ দিলেও প্রত্যেকের ঘাড়ে হচ্ছে 333টা কেস। তাহলে এরা 333টা কেস নিষ্পত্তি করবেন প্রত্যেকে। এবং গড়ে ধরে নিচ্ছে এরা 8 ঘন্টা করে কাজ করেন, তাহলে গড়ে 8 ঘন্টা করে কাজ করলে যদি আপনারা যোগ বিয়োগটা করেন, তা গুণ ভাগটা করেন, দেখবেন যে গড়ে ঘন্টায় 41টা কেস এদের নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ একটা কেসের জন্য 1.5 মিনিট করে বরাদ্দ। তো যে কেসের জন্যে আপনাকে 50 বার লাইন দিতে হচ্ছে, প্রথমে ইয়ারও তারপর AI দিয়ে ফেরত এসেছে, তাতে কিছু নথিপত্র গেছে, কি গেছে কেউ জানে না, আপলোড করার ব্যবস্থা নাকি ঠিকঠাক ছিল না, অ্যাপ বদলে গেছে বারংবার। এই দিনের পর দিন যে কেসগুলোর নিষ্পত্তি হয়নি, সেই একটি কেসের জন্য কুললে 1.5 মিনিটের সামান্য সময় করে, সামান্য বেশি সময় বরাদ্দ। তো এটা সহজ অঙ্কের হিসেব থেকে বেরিয়ে আসে। এতে করে ঠিক কী বিবেচনা হবে, তাও এই 700 জনের মধ্যে তো অর্ধেক অবাঙালি, সে অর্ধেক অবাঙালি লোক নিয়ে সে আপনারা নিজেরাই ভেবে নিন। সাথে এমনি বলছি না, এটা প্রহসন হচ্ছে। তো এইটা হলো যে নিষ্পত্তির প্রাথমিক হিসেবে। এরপরও বলা হয়েছে এরপর নাকি অ্যাপিল করা যাবে, ট্রাইব্যুনালে যাওয়া যাবে, এবং সেখানে মান্যবর উকিলরা সমাজসেবা করবেন, পয়সা হাতে নিয়ে তাদের পিছন দৌড়তে হবে, যেরকম হয়েছে আসামে NRCর সময়। তো সেইগুলো কবে হবে, কিভাবে হবে, তারা ভোটাধিকার পাবেন কিনা কেউ জানেন না। এবং সাধারণ জ্ঞান, কমন সেন্স থেকে বলা যায় যে যদি কোনো অলৌকিক উপায়ে সির্ফ ক্লিক করে 1.5 মিনিট 2 মিনিট সময় নিয়ে এই সমস্ত কেসের নিষ্পত্তি করেও দেওয়া যায়, তারপরও যারা অত অসন্তুষ্ট হবেন তারা সাধারণ জ্ঞান থেকে বলতে পারা যায় এই ভোটে ভোটাধিকার পাবেন না। এবং সেই সংখ্যাটা খুব একটা কম হতে চলেছে তাও না। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে, যে আশঙ্কার কথা যেটা, যে রাজ্যের নির্বাচকদের দরকার নেই, মানে নির্বাচকরা সুষ্ঠুভাবে নির্বাচক হিসেবে তালিকা তৈরি হবে, ভোট দেবেন, এসবের দরকার নেই, যা হোক কিছু একটা করে দিলেই হলো। এবং সরকার তো দরকার নেই, রাজ্য সরকার।
তো শাসনটা রাজ্যপাল, কেন্দ্রীয় বাহিনী এইসব জিনিসপত্র দিয়ে চলে যাবে। রাজ্য সরকার ব্যাপারটাই নিরর্থক, একটা কাঠের পুতুল বসিয়ে রাখলেই হয়, যার নাম হচ্ছে ডাবল ইঞ্জিন, অথবা নইলে রাজ্যপাল দিয়েও চলে যাবে। আর এটা গেল শাসকের হিসেবে। আর শাসিত হিসেবে বাঙালিদেরও বিশেষ দরকার নেই, এবং পথ পরিষ্কার, যেখানে শাসিত হিসেবে নির্ঘাত আনা হবে গোবলয়ের অনুগত প্রজাদের। তো গোবলয়ের অনুগত প্রজারা, এটা ট্রেলার দেখিয়ে দিয়েছেন এই প্রধানমন্ত্রীর যে সভাটা ছিল সে সময়, তারা এসে এন্তার কলকাতায় ঘুরে বেরিয়েছেন, গোলমাল পাকিয়েছেন, এবং ভাবটা আগের দিনই বলেছি এমনই ছিল যে বঙ্গাল থেকে বাংলাদেশিদের তো তাড়িয়ে দেওয়া হচ্ছেই, প্রত্যেক বাঙালি সম্ভাব্য বাংলাদেশি, তারপর বাংলা হিন্দুস্তানের অংশ হয়ে যাবে, এই বাংলাকে তাহলে কারা বাস করবে? এ তো এখন হিন্দুস্তানিদেরই দখলে। এবং এটা আজকে নয়, ওই যখন বাংলাদেশি বলে সারা ভারতবর্ষ থেকে বাঙালিদের তাড়ানো শুরু হলো, তখন থেকেই আমি ব্যক্তিগতভাবে বলে আসছি এই চ্যানেলে যে হাওয়াটা কিন্তু তোলা হচ্ছে, পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করা হচ্ছে, যাতে কার্যত বাঙালিকে খেদিয়ে দেওয়া যায়। তো এতে লাভ দুটো, একটা হচ্ছে হিন্দুস্তানি আগ্রাসন, যা নিয়ে আমরা কথা বলি সেটা পাকাপোক্ত হবে। এতে হিন্দি সিনেমা দিয়ে জিনিসটা শুরু হয়েছিল দীর্ঘদিন আগে, হিন্দি সিনেমা, টিভি, তারপর হিন্দিকে বারবার রাষ্ট্রভাষা বলা, তারপর কর্মচারীদের, কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মধ্যে হিন্দির প্রচার এবং প্রসার, হিন্দি ভাষা দিবসের প্রচার এবং প্রসার, এবং সবশেষে বাংলাদেশি বলে বাঙালিদের খেদানো। এদের একটা মতাদর্শগত আধিপত্য তৈরি করে ফেলা হয়েছে। এবার বাকি আছে শুধু সত্যি মানে ফিজিক্যালি এসে বাংলাটা দখল করা, তো সেটা হবে যদি এটা ওরা ঠিকঠাক করে করতে পারে। এবং শুধু এইটুকুই না, এরপর আসছে ডিলিমিটেশন। ব্যাপারটা কি না, ভারতবর্ষে সাধারণভাবে আনুপাতিক হারে লোকসভায় আসন সংখ্যা বরাদ্দ। এবার যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গ বলুন, কেরালা বলুন, তামিলনাড়ু বলুন, যারা একটু উন্নত রাজ্য, সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ খুব ভালো হয়েছে কেন্দ্রীয় সরকারের নীতি হিসেবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা নীতি ছিল, সেটা খুব ভালো করে পালন করা হয়েছে। পশ্চিমবঙ্গে তো রিপ্রোডাকশন রেট যেটাকে বলি, সেটা 2-এর অনেক নিচে নেমে গেছে। ফলে যদি পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু বা কেরালার হিসেব করেন, এখানে জনসংখ্যা আসলে কমছে, এক্ষুনি না কমলেও কমার মুখে। আর ভারতবর্ষের জনবিস্ফোরণ যেটা হচ্ছে আমরা বলি, সেটা হচ্ছে কিন্তু গোবলয়, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত এলাকায়। এবার যদি আনুপাতিক হিসেবে আসন সংখ্যা লোকসভায় ঠিক করা হয়, তাহলে দেখা যাবে যে উত্তরপ্রদেশের আসন সংখ্যা বেড়ে এখন 80 আছে, হয়তো ওটা বেড়ে 100 হয়ে গেল, মোটামুটি সংখ্যাগুলো বলছি। পশ্চিমবঙ্গে 40টা আছে, পশ্চিমবঙ্গে জনসংখ্যা কমে গেছে যদি দেখাতে পারেন, সেটা হয়তো 30টা হয়ে গেল। তো এতে করে কি হবে যে পশ্চিমবঙ্গের গুরুত্ব কমলো। এতে করে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নীতিতে যারা নীতি ঠিকঠাকভাবে পালন করেছে, জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি, তারা এতে শাস্তি পাচ্ছে, এবং যারা পালন করেনি, যারা নীতিভীতি মানি না এরকম বলেছে, তারা পুরস্কৃত হচ্ছে। তো ফলে এটা কি হবে যে গোবলয়ের যে আধিপত্য একদিকে পশ্চিমবঙ্গে সুনিশ্চিত হলো, অন্যদিকে কেন্দ্রীয় আইনসভা, লোকসভাতেও সুনিশ্চিত হলো। উত্তরপ্রদেশ, বিহার, এমনিতেই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, এইগুলো মিলে একটা বিপুল সংখ্যক গোবলয়ের প্রতিনিধিত্ব আছে কেন্দ্রীয় সরকারে। সংখ্যাটা আরও বাড়লে গোবলয়ের চিরস্থায়ী আধিপত্য কিন্তু সুনিশ্চিত হবে, এবং গোবলয়ে উনিজির যে একচ্ছত্র আধিপত্য, তার ফলে উনিজি এবং এই যে হিন্দুত্ববাদী শক্তি, এদের আধিপত্য সারা ভারতবর্ষে চিরস্থায়ী হবে। এটা কিন্তু খুব পরিকল্পনা মাফিক করা হচ্ছে। আমি আরও একবার বলি দুটো জিনিস, এক হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দুস্তানি আগ্রাসন সম্পন্ন হবে যদি এই পরিকল্পনাটা ওরা অবাধে নামিয়ে আনতে পারে, এবং 2, ভারতবর্ষের ক্ষেত্রেও গোবলয়ের আধিপত্য সুনিশ্চিত হবে, এবং বকলমে হিন্দুত্ববাদীদের আগ্রাসন, যারা গোবলয়ের একটা বিরাট অংশ দখল করে ফেলেছে, তাদের আধিপত্য কিন্তু সুনিশ্চিত হবে। চিরস্থায়ী ব্যবস্থার দিকে ক্রমশ ব্যাপারটা এগিয়ে যাবে, এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তো বুঝতেই পারছেন সর্বনাশ হবে। তো এইটা হচ্ছে অবস্থা ভয়ঙ্কর, যেটা শুরুতে বললাম, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো এই বাজারে কেউ নিশ্চিন্তে ঘুমোতে পারেন বলে মনে হয় না। যেটা আসতে চলেছে সেটা কিন্তু ভয়ঙ্কর। তো রাজাকারদের কথা ছেড়ে দিন, তারা এই বাজারেও কেউ সোজা বিজেপিতে যোগ দিচ্ছেন, রাজাকার থাকবেই। কেউ ঘুরিয়ে সেটিংয়ের ঢাক বাজাচ্ছেন। কিন্তু কথা হলো যে এটা কিন্তু তৃণমূল বা সিপিএমের থেকে অনেক বড় ব্যাপার। তো সেইটা না বুঝে যারা জানেন বিজেপি বিপদ, ওই রাজাকারদের কথা ছেড়ে দিন, যে বাদবাকি যারা বিজেপি বিপদ জেনেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, তাদের কাছে অনুরোধ যে দয়া করে ঘুমোবেন না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাই কিন্তু ধ্বংসের মুখে। তৃণমূল, সিপিএম, এই যে দ্বৈরথ, এর থেকে অনেক 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 বড় সেটা ভারতবর্ষ, এবং ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা অনেক বড়। বাঙালি জাতিসত্তার টিকে থাকার প্রশ্নটা অনেক বড়।
দয়া করে এই দিকে নজর দিন, কারণ এই যে শক্তি এখন ক্ষমতায়, তারা কত দূর যেতে পারে সেটা আমরা ইতিমধ্যে দেখেছি। তারা সারা ভারতবর্ষে বাঙালিকে ঠেঙাতে পারে, সেফ বাংলাকে দখল করতে হবে বলে। একটা অঙ্গরাজ্যে অন্য একটা শাসন এরা মেনে নিতে পারছে না। তো এরা কত দূর যেতে পারে সেটা কল্পনাতীত। যেটা অল্প বিস্তর যা বোঝা যাচ্ছে সেইটুকু নিয়ে যদি সামান্য কিছু ধারণা থাকে, তাহলে কিন্তু যে সুনামিটা আসতে চলেছে তার মধ্যে মনের আনন্দে নিদ্রা দেওয়া সম্ভব নয়। তো এইটা বলে রাখলাম, আশা করি লোকজন এটা বুঝবেন, মনে রাখবেন, এবং যারা পরিচিত আছেন তাদের কাছে পাঠাবেন, কথা বলবেন। এই ভিডিও পাঠাতে হবে তা নয়, কথা বললেও হবে। যে কোনো জায়গায় আওয়াজটা তুলুন, পরিচিত রাজনৈতিক নেতাদের বোঝান, এবং গুরুচণ্ডালী চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভয়ঙ্কর বিপদ কি আসতে চলেছে অবশ্যই আমরা এখন যেমন জানাচ্ছি ভবিষ্যতেও জানাবো। তো আজকে অনেকক্ষণ হয়ে গেল, আজকে আর কথা বলবো না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, কী করে থাকবেন জানি না, কিন্তু চেষ্টা করবেন। আর যে কথাগুলো বললাম সেগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটু চেষ্টা করবেন। নমস্কার।